লাল কালারের উপরে শাখা পলা, অনেক এরকম শাখা পলা, সেটা একদম সাবেকি রূপে মা এখানে কত সুন্দর লাগে, মানে চোখ ফেরাতে ইচ্ছে করে না। মানে লাল বলতেই আমরা কি বুঝি? নারী শক্তি, নারী শক্তির আরাধনা করছি। শিয়ালদহ খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আশেপাশে অনেকগুলি পুজো হয়ে থাকে, যার মধ্যে একটি পুজো হলো রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব। এবছর ওদের 53তম বর্ষ, আর 53তম বর্ষের যে উপস্থাপনা সামনেই তোমাদের সামনেই রয়েছে এক বিশাল বড় মাঠ, যে মাঠের মধ্যে মেলার আয়োজনও হয়েছে, এবং এই মাঠেই এই 53 বছর ধরে পুজোটি হয়ে আসছে। টোটাল যে মণ্ডপটা এখানে রেড কালার অর্থাৎ লাল কালারের উপরে ফুটে উঠেছে। এই যে লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো কিন্তু একদম এই হাওয়াতেই দুলছে, এদিক ওদিক দুলছে। এটা তো তোমার একদম ফ্রন্ট সেকশন, কিন্তু মানুষজন প্রবেশ করে এদিক থেকে, এবং এই থেকে প্রবেশ করে এদিক থেকে এক্সিটটা হয়। মণ্ডপের হাইট মোটামুটি অনেকটাই বড় হয়েছে, এবং পুরোপুরি ব্ল্যাকের মধ্যে এই রেড, মানে কালোর মধ্যে লাল, তা সেটা কিন্তু আরও বেশি ভালো লাগছে, ফুটেছে ভালো। ওপরের অংশটাতে যতগুলো দেখতে পাচ্ছ তাতে কিন্তু এই ওং লেখা ধ্বজা বা পতাকা সেটা রয়েছে। এখন মাঝখানের পতাকাটার যে কালার স্কাই কালার, সেটা অন্যরকম কালার। বাকি এই পতাকাগুলোর যে কালার সেটা কিন্তু রেড কালারের। আমার যেটা ভাল লাগছে সব থেকে সেটা হচ্ছে এই লাইটগুলো। এগুলো মনে হয় যে বাড়িতে যে মানে বাড়িতে অ্যাকচুয়ালি থাকে না, ব্যালকনিতেও থাকে অনেকের বাড়িতে, আমি দেখেছি। তো সেই রকমের যে লাইট সেটা এখানে করা হয়েছে। এবং এই সামনের দিকে আমি যদি যাই, একটুখানি চলে যাই, দেখাবো তোমাদের বিভিন্ন শাখা পলা। সেই শাখা পলাগুলো এখানে রাখা হয়েছে। এবছর এই নারী শক্তির আরাধনায় শিয়ালদহের রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তারা কিন্তু তাদের উপস্থাপনা খানিকটা ঠিক এরকম। আমি এবার যাব ভিতরের অংশটাতে, মণ্ডপের একদম ভিতরের অংশটাতে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ভিতরটা সেজে উঠেছে। সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে, মানে এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে, খানিকটা ঠিক এরকম। এই হলো ওদের মণ্ডপের একদম ভিতরের অংশটা। বাইরের মতোই ভিতরেও এই লাল রঙের শোভায় সেজে উঠেছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আমি দেখাবো মাতৃ প্রতিমা দেখাবো, তার আগে এই জিনিসগুলো দেখাই, যে লাইটগুলো দেখাই। এগুলো কিন্তু মুভ করছে না, হ্যাঁ হ্যাঁ করছে, দেখো এইখানে হালকা হালকা কিন্তু মুভ করছে। এই ভিতরেও বাইরের মতোই এরকম শাখা পলা, যেটা নারীর একটা শক্তির অংশ বলা যেতে পারে, সেই শাখা পলা রয়েছে, মানে এটাকে প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে। ওপরের সিলিংয়ের পার্টটা তো অনেক এরকম শাখা পলা সেটার ব্যবহার হয়েছে। একদিকে ওদের এন্ট্রি হয় এবং একদিকে এক্সিট হয়, এটা প্রত্যেক বছর এভাবেই হয়ে থাকে পুরোপুরি পুজোটা। এবং দর্শনার্থীরা এই রাত্রিবেলাতেও আসছেন, ছবি তুলছেন, তারা এই লাল আভার মধ্যে ছবি তুলছেন। তারা সত্যি এটা একটা অন্য রকমের ব্যাপার লাগছে পুরো মণ্ডপটার মধ্যে। বাট কিছু কিছু লাইট এখানে আমি দেখতে পাচ্ছি একটু কম লাল, মানে এই যে লাল, এটা বেশি লাল, এটা কম লাল। জানি না তোমার ক্যামেরায় তুমি কতটুকু বুঝতে পারছো। এবার একটু মাতৃ প্রতিমা দেখাই। মায়ের প্রতিমা মায়ের মতো সত্যি, এখানে একদম সাবেকি রূপে মা এখানে সেজে উঠেছেন। সত্যি অপূর্ব, অসাধারণ সুন্দর এই প্রতিমা। মায়ের মুখটি দেখো, কতটা মিষ্টি মুখ মায়ের, এবং পুরোপুরি গোল্ডেন সাজে মা এখানে সেজে উঠেছেন। অনেকদিন পরে এমন একটা অসুর দেখতে পেলাম, যে অসুর একদম নিচের অংশটাতে শুয়ে রয়েছে। এরকম পোস্টারে অসুরকে অনেক কম দেখতে পাওয়া যায়। এবং সিংহ একটু অন্য পোস্টারে রয়েছে, অসুরের দিকে
ভয়ানক মুখে তাকিয়ে রয়েছে সিংহ, ঠিক আছে। আর এইদিকে মানে অসুর এদের যুদ্ধ যে চলছে সেটা কিন্তু একদম পুরো দেখা যাচ্ছে। মায়ের মুখটা সত্যি অনবদ্য সুন্দর, মায়ের মুখ। আমি যদি একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই মায়ের এই সুন্দর অপরূপ প্রতিমা, দেখো কত সুন্দর লাগে, মানে চোখ ফেরাতে ইচ্ছে করে না। আর এরকম সাজ খুব ভালো লাগে দেখতে, মানে এরকম গোল্ডেন সাজে যখন সাজানো হয়। পিছনের এই যে চালচিত্রের অংশটা সেটাও পুরোপুরি গোল্ডেন করা হয়েছে। দেবাদিদেব মহাদেব রয়েছেন একদম ওপরের এই অংশটাতে। আর অনেক জায়গায় দেখেছি যে মানে প্রতিমার সাথে খুব বেশি এক্সপেরিমেন্ট করা হয়, এখানে কিন্তু সেই এক্সপেরিমেন্টটা করা হয়নি। একদম নর্মাল যেভাবে হয়ে থাকে প্রতিমা সেভাবেই সাবেকি সাজে মা এখানে সেজে উঠেছেন। তবে সব থেকে নজর কিন্তু কেড়েছে এই অসুর আর সিংহের মধ্যে যে রক্তারক্তি ব্যাপারটা, যে যুদ্ধ হচ্ছে সেই বিষয়টা। একটা জিনিস হয়তো তোমরা ফলো করেছো, যেটা আমি অন্য কোনো জায়গায় এই রকম ব্যাপারটা দেখতে পাই না, এই প্রতিমায় রয়েছে গণেশের মাথার ওপরেও রয়েছেন মহাদেব, লক্ষ্মী দেবীর মাথার ওপরেও রয়েছেন মহাদেব, দুর্গার মাথার ওপর তো থাকেনি, মা দুর্গার মাথার ওপরে, এখানে বাগদেবীর মাথার ওপরেও রয়েছেন এবং কার্তিক ঠাকুরের মাথার ওপরেও রয়েছেন। অর্থাৎ সকলের মানে আশীর্বাদ, যে সকলের ওপর যে আশীর্বাদ করছেন দেবাদিদেব মহাদেব, সেটা একদম দেখলেই বোঝা যাচ্ছে। মা লাল রঙের বেনারসি পরে রয়েছেন এখানে, এবং মায়ের এই যে সাজের যে অংশটা সেটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানে। এই প্রতিমার কারিগর হলেন জেসি পাল, ফরিদপুর শিল্পালয়। এবার যদি একটু বাকিদের সাজের কথা বলি তোমাদের, মানে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর সকলের যে সাজ দেখো এখানে এক একজন যে এক এক রঙের, এক কালারের যে ড্রেস পরেছেন, যে কোমর বন্ধনী থেকে শুরু করে এই যে অংশটা মানে ধুতির অংশটা সেটার যে কালার, আর পিছনের এই হলুদ, অ্যাকচুয়ালি হলুদ না সোনালি বর্ণ, এই পার্টটা হলুদ আর সাজগুলো সোনালি বর্ণের, এবং হলুদ রয়েছে একদম পিছনের পার্টটাতে, মানে মেন চালচিত্রের অংশটা সেটা। তো সেটার সাথে পুরোপুরি কালারটা কিন্তু খুব ম্যাচ খেয়েছে, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এখানে বলা যেতে পারে প্রত্যেকের। লক্ষ্মী দেবীরও যে শাড়ির কালারটা সেটা কিন্তু এরকম পার্পেল কালারের শাড়ি তিনি পরে রয়েছেন লক্ষ্মী দেবী। আর কিছুদিন পরেও লক্ষ্মী পুজো আছে, অনেকের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়ে থাকে। মায়ের মুখটা দেখো কি অপূর্ব মুখটা। বাগদেবী সরস্বতীর যে শাড়ি আমরা জানি মোটামুটি এই হলুদ শাড়ি পরে আমরা দেখে থাকি মা সরস্বতীকে, ঠিক সেভাবেই মা সরস্বতীও এখানে বিদ্যার দেবী সেজে উঠেছেন। প্রত্যেকের এই যে মুকুটটা সেটা কিন্তু বড়, সব থেকে বড় এখানে মা দুর্গার মুকুটের অংশটা। মুকুটের পিছনে এই চালচিত্রের অংশটাও মুকুটের অংশ হিসাবে মনে হচ্ছে এই জায়গাটা থেকে দেখতে। আর কার্তিক ঠাকুর, এই হয়তো কার্তিক ঠাকুর আমার রাজার বেশে রয়েছেন এখানে। তার যে ধুতির কালার সেটা কিন্তু এরকম ব্লু কালারের রয়েছেন। প্রত্যেকের বাহনটাও অনেকটা বড় এখানে রয়েছে। এই হলো টোটাল, যদি ওয়াইডে দেখাই, মা দুর্গা সহ সকলে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলে। এবং পিছনের এই পার্টটাতেও লাল রং ব্যবহার করা হয়েছে। এখান থেকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই একটু দেখানোর চেষ্টা করব, এই মণ্ডপের চারপাশটা দেখতে এরকম লাগছে খানিকটা। আমাদের সাথে রয়েছেন মিস্টার সৌভিক পণ্ডিত, অর্গানাইজিং সেক্রেটারি। নমস্কার। নমস্কার। আপনাদের এই পুজো এবছর কততম বর্ষের পদার্পণ করছে? 53তম বর্ষে পড়ছে আমাদের এই দুর্গা পুজো, দুর্গোৎসব শারদীয়। আচ্ছা, প্রথমে জানতে চাইবো কি ভাবনার উপর বেস করে পুরো প্যান্ডেলটা করা? দেখতে পাচ্ছেন এটা একটি লাল, মানে লাল বলতেই আমরা কি বুঝি, নারী শক্তি। নারী শক্তির আরাধনা করছি, শুধু মা দুর্গারই নয়, যত নারী শক্তি আছে এই মহাবিশ্বে, যত দেবী, আমরা সবসময় বাঙালিরা তো একটি দেবীর ওপর ভক্তি, আমাদের ভক্তি বেশি থাকে দেবীর ওপর। তো আমাদের কোনো কিছুতেই মুখ দিয়ে মা সবার আগে বেড়ায়। মা বাবা দুজনেই আমাদের জীবনের মধ্যে, দুজনেই ইম্পর্টেন্ট, দুজনেই অসীম আমাদের কাছে, কিন্তু প্রথম একটা বাচ্চার মুখ দিয়ে মা বেড়ায়। সেই মায়েরই আরাধনা করতে আমরা মাতৃশক্তি বা নারী শক্তিকে বেছে নিয়েছি। তাই আমাদের পুরো প্যান্ডেলটা একটা দেবী মন্দির যেরকম হয়, যেখানে মানুষ তার মনোকামনা বলে, শাঁখা সিঁদুর, শাঁখা পলা এবং বিভিন্ন যে মানসিকের যে ঢিল বাঁধে, সেইগুলো দিয়ে আমরা কিন্তু মণ্ডপ সজ্জা করি। সেই থিমের আমরা ঝলকানিতে যাইনি, সেই আলো আধারি ভাব থাকবে, সেই লোহার কারুকার্য থাকবে, সেই প্রচুর টাকা বাজেট থাকবে, কিন্তু আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষের মধ্যে আমরা এটাই সঞ্চার করতে চলেছি বা চাইছি যে নারী শক্তি যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমাদের প্রাণে শান্তি, শৃঙ্খলা এবং আরও সব কিছু যেগুলো সত্যের পথে, যেগুলো সঠিকের পথে এবং মানুষকে যেটা সবথেকে বেশি লড়াইয়ের
লড়াই করার যে ক্ষমতা দেয় সেটা কিন্তু আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেয়। এই যে ঠাকুর, আপনাদের ঠাকুর প্রত্যেক বছরই সাবেকি ঠাকুর হয়, হুম, কখনো কি মনে হয়নি যে থিমের ঠাকুর? করেছিলাম আমরা 2-3 বছর থিম করেছিলাম, কিন্তু আসলে আমাদের যতই সেন্ট্রাল, অ্যাকচুয়ালি কলকাতা দুটো ভাগেই বিভক্ত। যতই আমরা উত্তর, মধ্য, সাউথ মানে দক্ষিণ করি, উত্তর কলকাতার একটা ঘরানা আছে এবং দক্ষিণ কলকাতার একটা ঘরানা আছে, সবাই সবার জায়গায় সেরা। তো আমরা যখন থিমে গেছিলাম তখন আমাদের পারিপার্শ্বিক মানে যারা, দেখুন সবাই কিন্তু পুজোটা তাই জন্যই তো নাম সার্বজনীন, না প্রাইভেট লিমিটেড তো নয়। আমার যেটা মনে হলো আমি সেটা করলাম, সেটা সবারকে মান্যতা দিতে হয়। 3-4 মাস আগে আমাদের বার্ষিক সাধারণ সভায় সেখানে ঠিক হয় যে আমরা কীভাবে মাতৃরূপটা করব। আর আমরা বছরের শুরু থেকে এগুলো দেখতে শুরু করি, কোন কুমোরের কাছে যাব, কী ধরনের ঠাকুর করব। আর আমরা প্রত্যেকবার সাবেকিটাই তাই আবার সাবেকিতে ব্যাক করি। এবং আমরা মনে করি, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কোনো কমিটি বা অর্গানাইজার্সদের, তারাও তাদের চিন্তায় ঠিক, কিন্তু আমরা মনে করি ঠাকুরটা এরকমই হতে হবে যার সামনে অন্তত হাত জোর করে মানুষ মা বলে তাকাবে এবং মনের কথা বলবে, যার চোখ দিয়ে মানুষ তার মধ্যে শক্তি পাবে, এটা আমরা মনে করি। থিমের ভিড়ে কোথাও কি সাবেকি হারিয়ে যাচ্ছে কি মনে হয়? না, তাহলে ম্যাডাক স্কোয়ার হারাতো না, তাহলে বাগবাজার হারাতো না, তারাও তো এখনও সাবেকি চালিয়ে যাচ্ছে। এটা আমাদের টানের ব্যাপার থাকে, যার যেটা ভালো লাগে, কারোর বিরিয়ানি ভালো লাগে, কারোর চাউমিন ভালো লাগে, একদম ওই রকম ব্যাপার। নেক্সট কোশ্চেন যেটা করবো, একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনি বলুন যে মানুষের বোধগম্য হওয়া মানে প্যান্ডেল, সেটা হওয়াটা খুব জরুরি, নাকি এমন কিছু করলাম যেটা বুঝলো না মানুষ, কোনটা ভালো লাগে? আমি এখানেও ক্ষমা চেয়ে নেব সেই সমস্ত শিল্পীদের কাছে যারা তাদের মাইন্ড থেকে যেগুলো বেরাচ্ছে তারা সেইগুলোকে তুলিয়ে রাখছে। আর আমি তো এটা জোর দিয়ে বলতে পারি, পুজো অনেক জায়গায়, গণেশ চতুর্থী হয় বম্বেতে, আমি ছোটো করছি না, কিন্তু তাদের মধ্যে যে শৈল্পিক প্রচেষ্টাটা নেই। বাংলার যে দুর্গা পুজো, বাংলার যে থিম বা একটা চিন্তাধারাকে তুলে ধরা, সেটা কিন্তু আর অন্য কোনো পুজোয় সারা পৃথিবীতে আমার মনে হয় না কেউ এই শিল্পকলা দেখাতে পারে। সারা কলকাতাটা একটা মিউজিয়ামের মতো হয়ে পড়ছে, মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম থিম, বিভিন্ন রকম চিন্তাধারা দেখতে পাচ্ছে। তাই আমি এটা মনে করি না যে থিম হচ্ছে তার জন্য সাবেকির আপলিফটমেন্ট হবে না, বা সাবেকি হচ্ছে বলে থিমের আপলিফটমেন্ট হবে না। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি এটা সত্যিই মনে করি একটু বোধগম্য থিম হলে কি মানুষ সেই জিনিসগুলোর সঙ্গে রিলেট করতে পারে। আফটারঅল আমাকে তো মেজরিটির জন্য পুজো করতে হয়। আমি ধরুন একটা বিষয় করলাম, সেটা বুঝলো সমাজের 10% লোক, 90% লোক বুঝলো না। আবার আমি একটু এমন বিষয় করলাম অন্তত 50% লোক বুঝলো, 50% বুঝলো না, তারা তাদেরকে অন্তত কিছুটা বোঝাতে পারলো। আমি তো মনে করি সাফল্যতা সেটাতে একটু বোধগম্য হলে সবার ক্ষেত্রেই সুবিধা। তাই আমরা দেখুন একদম সিম্পল করেছি। হ্যাঁ, হতে পারে একটা বাজেট একটা নিশ্চয়ই কারণ, সেটার থেকেও আমরা চেয়েছি মানে মানুষ ঢুকলেই বুঝতে পারে যে এটা মায়ের মন্দিরে লাল লাল মানে আমরা শক্তির আরাধনা করছি, সেটা যেন মানুষ একদম ঢুকেই বুঝতে পারে। মানুষজন কিভাবে আসবেন রুটটা বলে দিন, বাসের রুট প্লাস ট্রেনের রুট বলে দিন। এক্ষেত্রে বলে রাখি, আজ না বহু বছর ধরে কলকাতা পুলিশের যে পাবলিশ ম্যাপ থাকে, সেখানে সেন্ট্রাল কলকাতার মধ্যে নর্থ থেকে সেন্ট্রাল কলকাতার একটা ম্যাপ থাকে, সেখানে সুবোধ মল্লিক স্কোয়ারকে মার্কিং করা থাকে। এছাড়া মেট্রো ম্যাপে পেয়ে যাবেন চাঁদনি, যে কোনো মেট্রো স্টেশন থেকে চাঁদনি মেট্রো স্টেশনে নেমে পায়ে হেঁটে 2-3 মিনিট লাগবে। খাদি গ্রামোদ্যোগের গেটটা দিয়ে বেরিয়ে হিন্দ সিনেমা থেকে একদম সন্নিকটে। এছাড়া বাস রাস্তায় কেউ যদি আসতে চান, ধর্মতলা থেকে মৌলালি যে বাসটা আছে লেনিন সরণি, ওয়েলিংটন বাস স্টপেজে নেমে আসতে পারেন। এছাড়া শিয়ালদা স্টেশন আছে, শিয়ালদা স্টেশন থেকেও পায়ে হেঁটে আসা যায়, বা বাসে করে শিয়ালদা থেকে লোটাস বাস স্ট্যান্ডে নেমে বা ওয়েলিংটন বললেও হবে। এই বাস স্ট্যান্ডের নামও ওয়েলিংটন। আমাদের পুজোর নাম রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কিন্তু এই মাঠটার নাম কিন্তু চলতি নাম ওয়েলিংটন স্কোয়ার। শিয়ালদা অঞ্চলের মধ্যে তো মানে জোনটা, শিয়ালদা বউবাজার, এই দুটো অঞ্চলই ক্ল্যাটার করে। এবং এখান থেকে হাওড়া স্টেশনও মানে গাড়িতে 15 মিনিট আর হেঁটে হয়তো আধ ঘন্টা খুব জোর ম্যাক্সিমাম। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা? দর্শনার্থীদের কাছে বার্তা, সবাই মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষকে সেবা করুন। এটা মনে রাখবেন, আপনি যদি 10 জনকে সেবা করেন, হয়তো 10 জন আপনার পাশে থাকবে না, কিন্তু 4 জন কিন্তু ঠিক থাকবে। মানুষ একটা সামাজিক জীব, নিজেকে আইসোলেট করে নেবেন না। যতই আপনার হাতে মুঠোফোন থাকুক, বেরান, বন্ধুদের সঙ্গে মিশুন, পরিবারকে সময় দিন। একটা কথা মেনে রাখবেন যে কাজ তো জীবনে থাকবে, কিন্তু আমরা কাজ করার জন্য বেঁচে থাকি না, বেঁচে থাকার জন্য কাজ করি। তাই কাজেরও যেরকম সময় দরকার, বন্ধু বান্ধব, ফ্যামিলি এবং আপনার যাকে যাকে ভালো লাগে এবং আপনার যেটা সর্বোপরি প্যাশন, সেগুলোকে নষ্ট হতে দেবেন না। আমরা দেখি বহু ছেলে মেয়ে ছোটোবেলায় ভালো ছবি আঁকতো, তারপর তারা হারিয়ে যায়, তাদের হাতে থেকে সেই রং তুলি পেন্সিল হারিয়ে যায়। কেউ ভালো খেলতো, কাজের চাপে তারা খেলা ছেড়ে দেয়। আমি বলছি না যে অর্থনৈতিক একটা প্রেশার থাকেই, কারণ আমরা জানি বহু খেলা আছে, বাংলার যারা প্লেয়াররা তারা হয়তো সেই আর্থিক পরিকাঠামো থেকে আসে না, তাই খেলাটা তাদের ছেড়ে দিতে হয়। তাই বলবো যে এটা মন চায় তার জন্য একটা আলাদা করে সময় কিন্তু বার করতেই হবে।
আর সর্বোপরি দুর্গা পুজো আপনার বাড়ির সামনে যেগুলো হচ্ছে বা আপনার যেখানে থাকতে ভালো লাগে দুর্গা পুজোর সাথে থাকুন। মা দুর্গাই কিন্তু আমাদের বাঙালিদের সর্বোপরি পরিচিতি। পুজো বলি আমরা কিন্তু আলাদা করে দুর্গা পুজো বলি না, সবাই আমরা অপেক্ষায় থাকি পুজো কোন পুজো, সেটা হলো দুর্গা পুজো। তবে কোনো পুজোই ছোট নয়, সবই মাতৃ আরাধনা। দুর্গার পর কালী পুজো আসবে, তারপর জগদ্ধাত্রী পুজো আসবে। সবাই উৎসবে মেতে উঠুন, শান্তি সম্প্রীতি বজায় রাখুন এবং কোনো ধর্মের ভেদাভেদে যাবেন না। কারণ আমি একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি, আমাদের এই কমিটিতে যে আমাদের হয়ে এত তো ছেলে আছে, তার মধ্যে একটি মেম্বারের নাম সাহিল রোজারিও, এবং আমাদের পুজোয় যারা কাজ করে তার মধ্যে যে আমাদের সিকিউরিটি পার্সোনেল আছে সে কিন্তু শামসুল মিদ্দা, আমাদের যারা পোস্টার ডিজাইন করে তার নাম কিন্তু রামিজ আক্তার। তারা কিন্তু হই হই করে কিন্তু এই কাজগুলো করে। তাদের মধ্যে কিন্তু এই বিষ নেই। এই বিষ যে রাজনৈতিক দল বা যারা ছড়িয়ে দিতে চাইছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের পাশে কখনোই তাদের বোঝানো প্রোপাগান্ডাতে পা দেবেন। ধন্যবাদ। চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে পুরোপুরি তুলে ধরার এই পুজোটাকে। শুধুমাত্র বড় পুজো না, এরকম অনেক পুজো আছে যেগুলো খুব সুন্দর সুন্দর পুজো করে থাকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিয়ে অবশ্যই পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।